আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ব্রিটিশ টাইমস এজেন্সিকে শেখ হাসিনার সরকারের দুর্নীতির তদন্তে আফসানা চিঠি। জানিয়ে দিব সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার। আরো জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। এবং আরো জানিয়ে দিব নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচন রোডম্যাপের আশা দলটির। এদিকে দিনের বাদশা আবু বকর অবৈধ সম্পদের বাদশা দুদকের সাবেক কর্মকর্তার দুর্নীতি। সর্বশেষ জানিয়ে দিব ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অতৎপরতায় লিপ্ত বলছে তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ব্রিটিশ টাইমস এজেন্সিকে শেখ হাসিনা সরকারের দুর্নীতির তদন্তে আফসানা চিঠি। ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম এবার সফর হয়েছেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি তদন্তে। 24 সেপ্টেম্বর তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বেগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা অপরাধীদের আইনের আওতায় আনার জন্য। তিনি চিঠি লিখেছেন, গত 5 আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস কাটার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্যের সূত্র দিয়ে বলে, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে 150 মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার ব্রিটিশ ল্যান্ড রেজিস্ট্রির তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী 280টি প্রপার্টি কিনেছেন। আফসানা বেগম লিখেন, খুবই দুঃখজনকভাবে 61টি বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকায় পপলার এবং লাইম হাউসে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার। আফসানা বেগম চিঠির শেষ অংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হবে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করছে র্যাব। আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাব বলছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় গত 4 আগস্ট নরসন্দী মাধবদী এলাকায় ছাত্র জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা, শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকে তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৈঠক বিরল। আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেয়ে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের লক্ষ্যে যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করছেন তাকে বাস্তব রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। বাংলাদেশের সময় আজ রাতে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে 2 শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি ও সংবাদের প্রচার করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে 79তম অধিবেশনের ফাঁকে রাতে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশের পুনর্গঠনে তার সরকারের অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থী যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে দেশের যুক্তরাষ্ট্রের সরকার পূর্ণ সমর্থন করা উচিত। বৈঠকের পর প্রধান উপদেষ্টা জুলাইয়ের বিপ্লব চলাকালে এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাফাইল শীর্ষ আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। গত 3 দশকের জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংবর্ধনা দেখা হয়েছে, কথা হয়েছে।
নিউ ইয়র্কে কাজ করছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশে এমন 5 জন কূটনৈতিক। এই প্রতিবেদকের বলেন, প্রেসিডেন্ট বাইডেন সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আসা রাষ্ট্র ও সাবেক সরকার প্রধানের সম্মানে সংবর্ধনা আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলার ফাঁকে কোন শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতি অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠকে এই বার্তা দিচ্ছে যে হোয়াইট হাউসে বাংলাদেশের বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ আশা দলটির। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি, তবে দলটির সুস্থ নির্বাচন জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগী পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত নির্বাচনে একটি রোডম্যাপ আশা করছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার দেশের জনগণের সরকার। তাদের নেওয়া সংস্কার উদ্যোগ জনগণের সম্মতি রয়েছে, তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচনী সংসদ প্রতিষ্ঠা এই সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রধান টার্গেট হওয়া উচিত। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করছেন। তিনি বলছেন, আমি তার পাশে থাকবো, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পূর্ণ করতে পারেন। তার মতে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ার কোনো হস্তক্ষেপ করবে না। একই সাথে তার এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এবং সন্ত্রাস বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে আসছে। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দীর্ঘমেয়াদী জোরপূর্বক শাসনের অবসানের পর সেনাবাহিনীর সমর্থন দিয়ে সরকার গঠন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে প্রধান রাজনৈতিক দল বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে, তবে এই যৌক্তিক সময়ের কোন সময়সীমা দলটি এখনো উল্লেখ করেনি। বিএনপি নীতি নির্ধারকরা এই সরকারকে ইতিমধ্যেই সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চায় না তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সপ্তাহের পল্টনের সমাবেশে যে বক্তব্য রেখেছেন তাতে অন্তর্বর্তী সরকারের কাছে দলটির প্রত্যাশাগুলো ফুটে উঠছে। খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের ওই বক্তব্য দলটির সর্বসম্মত অবস্থান। তারেক রহমান তার বক্তব্যে এই সরকার নিজেরাই যাতে ব্যর্থতার কারণে হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তারেক রহমান তার বক্তব্যে এই সরকারের নিজেরাই যাতে ব্যর্থতার কারণে হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলছেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায় ছাড়া সংস্কার কার্যক্রম প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনটি টেকসই এবং কার্যকর হয় না। জিনের বাদশাহ আবু বকর অবৈধ সম্পদেরও বাদশাহ দুদকের সাবেক কর্মকর্তার দুর্নীতি। বিলুপ্ত কমিশন দমন ব্যুরোতে স্টেনোগ্রাফার হিসেবে চাকরি জীবন শুরু করছে আবু বকর সিদ্দিকের। পর্যায়ক্রমে হন দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক। তার এই পদোন্নতির পেছনে রয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। সহকর্মীদের কাছ থেকে আবু বকরের পরিচিত জিনের বাদশাহ নামে। ঘুষের বিনিময়ে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের দায়মুক্তি দিতেন তিনি। তাদের কাছ থেকে ঘুষ নিতেন ডলার ও ইউরোতে। গত জানুয়ারিতে অবসরে যাওয়া এই ব্যক্তি গড়ে তুলছেন অবৈধ সম্পদের পাহাড়। রাজধানীতে রয়েছে কয়েকটি বাড়ি, ফ্লাইট ও প্লট, ব্যাংকেও রয়েছে বিপুল অঙ্কের টাকা। চলতি বছরের এপ্রিলে বহুল আলোচিত কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট কে এম শামসুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর বেরিয়ে আসে আবু বকর সিদ্দিকের ঘুষ ও বাণিজ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে শামসুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে দুদকে থাকা অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তনের কথা বলে আবু বকর দাবি করেন 60 লক্ষ টাকা। ওই টাকা নিয়ে আবু বকরের বাসায় গেলে তিনি টাকা গ্রহণের অস্বীকৃতি জানিয়ে বলেন সেগুলো ডলার বা ইউরোতে করে নিয়ে আসতে। শামসুজ্জামান বাধ্য হয়ে ডলার কনভার্ট করে 60 লক্ষ টাকা দেন আবু বকরকে। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করা হয়। তার ঘুষ দুর্নীতির বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক। বেশ কিছুদিন আগেই একজন পরিচালককে তার বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় আবু বকর সিদ্দিকের একটি 10 তলা আবাসিক ও বাণিজ্যিক ভবনের তথ্য নিশ্চিত হয়েছে কালবেলা। গত 16 সেপ্টেম্বর ভাটারা নতুন বাজার এলাকায় 10 তলার ভবনটির সরজমিনে গিয়ে জানা গেছে ভবনটির নাম মিয়া ভাই প্লেজা। ভবনের 3য় তলার পরিবার নিয়ে থাকেন আবু বকর সিদ্দিক। তিনি ভবনটির মালিক ও মালিক সমিতির সভাপতি। ভবনটির 2য় তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস, নিচতলায় মাদ্রাসাতুল আবরার নামে একটি মাদ্রাসা এবং একটি ঔষধের দোকান ভাড়া দেওয়া হয়েছে। দোতলায় রয়েছে ড্রাগ ব্যাংকের একটি উপশাখা। এছাড়া নিচতলায় ব্যাংকটির একটি এটিএম বুথ রয়েছে।
ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অতর্কিতভাবে লিপ্ত বলছে তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার 24 সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তিনি বলেন, সন্ত্রাসীরা দুষ্কৃতিকারী অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা তৎপরতায় লিপ্ত। গতরাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীর হাতে লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনের নির্মম হত্যা তার ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতিকারীরা তাদের অবস্থান জানা দিল। তারেক রহমান বলেন, দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করে দুষ্কৃতিকারীদের দমনের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিবৃতি নজর দিয়েছে নির্জন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানান। তিনি নিহত বৃদ্ধর আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত সোমবার 23 সেপ্টেম্বর রাতে কক্সবাজারে চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের ছুরির আঘাতে নির্জন নিহত হন।